শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ, আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা। এবারের জাতীয় নির্বাচন হবে উদার গণতান্ত্রিক দল ও স্বাধীনতা বিরোধী দলের মধ্যে, মির্জা ফখরুলের মন্তব্য। ভারতীয় হাইকমিশনারকে তলব। বাংলাদেশের নির্বাচন বানচালে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, জানিয়েছে মেডিকেল বোর্ড। গুলি করার পর সিলেটে পালিয়ে যায় সন্দেহভাজন আততায়ীরা। ফয়সালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজমের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রবিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নীরবতা পালন করেন। প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানান, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। ওরা ভেবেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ করার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আশা আকাঙ্ক্ষা তা স্তমিত করে দেওয়ার জন্য। কিন্তু 16ই ডিসেম্বর এদেশের সূর্য সন্তানেরা কিন্তু স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এত বছর পরে এসে 2024 সালের 5 আগস্ট আবারও সেই ছাত্র জনতা মিলেই এদেশের মানুষকে নতুন করে আশার আলো দেখিয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার এদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং অবশ্যই মানুষের কথা বলার স্বাধীনতা বজায় রাখবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলাভিশন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। নির্বাচনের মাধ্যমে মানুষ আবারও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, 24-এর অভ্যুত্থান আর 71-এর মুক্তিযুদ্ধকে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তারা তাদের নিজেদের দলীয় স্বার্থ হাসিলের পায়তারা করছে। মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফুটতেই সর্বস্তরের মানুষের ঢল নামে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব চক্রান্ত ব্যর্থ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় জানান তিনি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। আমাদের যে সাইকোলজি যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। উগ্র একটা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছে, কিন্তু আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি, নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা যায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের ৭১ সালের মতো এবং ২৪-এর মতো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের সেই ঐক্যের শক্তি দিয়েই সমস্ত শত্রুদের মোকাবেলা করবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। তাদের প্রত্যাশা সকল অপতৎপরতা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছে সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে খোদ দাঁড়িয়ে আছে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এখানেই ১৯৭১ সালে এদেশের প্রখ্যাত সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক সহ বুদ্ধিজীবীদেরকে ধরে এনে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। সেই দিনটিকে স্মরণে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে এই স্মৃতিসৌধে। তবে হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় কিছুটা আনুষ্ঠানিকতায় ভাটা পড়লেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারে জাতীয় নির্বাচন হবে দুই শক্তির মধ্যে, একটি উদার গণতান্ত্রিক দল, অন্যটি স্বাধীনতা বিরোধী দল। স্বাধীনতা বিরোধীরা ভোল পাল্টি এখন জনগণের কাছে ভোট চাইছে, কিন্তু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করার কোনো কারণ নেই। রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনায় এসব বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বারবার পরীক্ষা দিয়েছে, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অমানবিক আচরণের শিকার হয়েছেন, তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি। ওসমান হাদির উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের কুচক্রীরা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব। আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে।
ঐতিহাসিক 14 ডিসেম্বর আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে পরাজয় নিশ্চিত জেনে ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছিল পাকিস্তানি হানাদার এবং তাদের দোসররা। অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল বুদ্ধিজীবী সমাজের উপর, হত্যা করেছিল 1000-এর বেশি বুদ্ধিজীবীকে। ৭১-এর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন, দেশের সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে বুদ্ধিবৃত্তিকভাবে উৎকর্ষতা অর্জন করবে জাতি, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ১৯৭১ সালের উত্তাল ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনী ততদিনে বুঝে গেছে পরাজয় নিশ্চিত, তাই ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করতে পরিকল্পনা করে তারা। 14 ডিসেম্বর এদেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী এবং আল বদর, আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা। শহীদ হন ডক্টর আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, ডক্টর ফজলে রাব্বি, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আবুল খায়ের এবং সেলিনা পারভিন সহ হাজারেরও বেশি বুদ্ধিজীবী। সেদিন চোখের সামনেই বাবাকে তুলে নিয়ে যেতে দেখেন অধ্যাপক আবুল খায়েরের ছোট ছেলে রাশেদুল ইসলাম। সেদিন সকালবেলা আব্বা মর্নিং ওয়াকে বের হয়েছে আর কি, আম্মার গায়ের শালটা দিয়ে আর কি। 5-6 জন লোক এসে আমার আব্বাকে জিজ্ঞেস করেছে, আপনি কি ডক্টর খায়ের নাকি? তো আব্বা বললেন, হ্যাঁ আমি ডক্টর খায়ের। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই আম্মার যে গায়ের শালটা আব্বার গায়ে ছিল আর কি, সেই শালটা দিয়ে আব্বার চোখ বেঁধে ওখানে গেটের বাইরে মাইক্রোবাস ছিল, ওখানে উঠে নিয়ে যায়। প্রিয়জন হারানোর বেদনার পাশাপাশি বীর শহীদের আত্মত্যাগের গৌরব আজও ছুঁয়ে যায় পরিবারকে। বাবার একটা আদর্শ নিয়ে উনি শহীদ হয়েছেন। দেশ স্বাধীন হবে, ওনার যে একটা মনোবল ছিল, সেই মনোবলটা থেকেই তো উনি এখানে থেকে গিয়েছেন। শতত্যাগের ফলে সৃষ্ট এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার পথ আরও বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবী পরিবারের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন সময় মতো হবে, বানচালের অপচেষ্টা সফল হবে না, তবে ভবিষ্যতে চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, নির্বাচন কমিশনার সানাউল্লাহ গণমাধ্যমে আর কি বলেছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজকে নির্বাচন কমিশনের যে বৈঠকটি হলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক এবং খুবই জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আজকের এই বৈঠকটি হলো। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং আনসারের যে মহাপরিচালক, তারা সহ উচ্চপদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। এবং বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এবং যে বিষয়টি আজকে এই বৈঠকে গুরুত্ব পেয়েছে। আপনি জানেন যে তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতে যেতেই ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার গুলিবিদ্ধ হওয়া, সেই ঘটনাটি তারা গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশের 2টি নির্বাচন অফিসে হামলা হয়েছে, সেই বিষয়টিও তারা গুরুত্ব পেয়েছে এবং বিশেষ করে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বের সহকারে নিয়েছে এবং কেন এই হামলাটি হলো, এই হামলাটা বা চোরাগুপ্ত হামলা, এরকম হামলা কি নির্বাচনে ভীতি বা ভয় দেখানোর জন্য এবং ভবিষ্যতে এই ধরনের হামলা আরো হবে কিনা, সেই বিষয়গুলি তারা বিস্তারিতভাবে বলেছেন এবং তারা এটাও বলেছেন যে এই ধরনের হামলা করে নির্বাচন কমিশনকে দমানো যাবে না। যারাই এই হামলা করছেন বা ভবিষ্যতে যদি করেন, তারা ব্যর্থ হবেন। নির্বাচন যথাসময় হবে, নির্বাচন পেছনের কোনো সুযোগ নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর থাকতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগও কাজ করছে এবং বলা হচ্ছে যে অভিযানটি কিছুদিন আগে চলেছে, সেই অভিযানটি আবার শুরু করা হয়েছে। যেসব সন্ত্রাসীরা জামিনের বাইরে বের হয়েছে, অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে, সেই সব উদ্ধারে আবার
কঠোরভাবে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভবিষ্যতে যাতে এই ধরনের চোরাগুপ্ত হামলা না হয় সেই বিষয়ে সজাগ থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দল বা প্রার্থী যারা নিয়মিত নির্বাচনের মাঠে রয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের আশেপাশে যারা থাকবেন সেই বিষয়ে যাতে সজাগ থাকে। আইন শৃঙ্খলা বাহিনী তো কাজ করবেই, তারপরে যাতে এই ধরনের চোরাগুপ্ত হামলা থেকে রাজনৈতিক প্রতিনিধি বা প্রার্থীরা যাতে সজাগ থাকে সেই বিষয়টি তারা নির্দেশ দিয়েছেন। সব মিলে এক কথা বলে চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থাতে অবনতি না হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী সৈকত সাদিক। ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে ঢাকার পক্ষ থেকে। এছাড়া শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সাথে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যার্পণের আহ্বানও জানানো হয়। বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে, এটাই প্রত্যাশিত। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করে ভারত এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। বেলা 1টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে তার অবস্থা যেমন ছিল এখনো তেমনই আছে। রবিবার সকালে হাদির একটি সিটি স্ক্যান করা হয়। তার রিপোর্ট পর্যালোচনা করে যা দেখা গেছে তাতে এখনো আশঙ্কামুক্ত বলা যায় না বলে জানান ডাক্তার আহাদ। বুলেটের বেশ কিছু অংশ বের করা হলেও একটা অংশ মস্তিষ্কের ভেতরে এমন জায়গায় রয়ে গেছে যেখানে অস্ত্রোপচার করাও সম্ভব নয়, তাই ভালো কিছু বলার মতো অবস্থা এখনো হয়নি। পরিবার যদি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে চায় সেটা জানার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমনটাই প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাদিকে গুলিকর ঘটনায় ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআর। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালিবুর রহমান। বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীরা পালিয়েছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান ডিসি মিডিয়া। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সাথে। মিরাজ, হাদির স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তাররা দুপুরের পর আর কিছু কি বলেছেন? বিস্তারিত জানাবেন আমাদের। আসলে দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে ডাক্তারদের পক্ষ থেকে আর কিছু আসলে জানানো হয়নি। দুপুরে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলোই সবশেষ তথ্য ওসমান হাদির ব্যাপারে। তবে এমনিতে যেটুকু আমরা জানতে পেরেছি যে ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং দুপুরে যেটি বলা হয়েছিল যে ওনার এখনও গুলির বা যে বুলেটের একটি অংশ যেহেতু ওনার মাথায় ভেতরে রয়ে গেছে একটি অংশ, সেই অংশটি যেহেতু স্পর্শকাতর একটি জায়গায় রয়েছে, যে কারণে সেটি চিকিৎসকরা এখনই সেটি অপারেশন করে বের করে নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটিও আসলে ওরা নিতে পারছেন না বা এখনও নেননি। তবে যেটি আসার খবর যেটুকু ছিল যে ওসমান হাদির দুটি কিডনি যেটি কাজ করছিল না সেটি কাজ করছে এখন, এইটুকু হচ্ছে যে ওনার আসার খবর। এবং যাতে করে চিকিৎসকরা কিছুটা আশাবাদী হয়েছেন যে যেহেতু কিডনি সক্রিয় রয়েছে বা আবারও সচল কিডনি কাজ করছে, তবে ফুসফুসের অবস্থা আগের মতো অপরিবর্তিত রয়েছে। তবে ওসমান হাদির অবস্থাটি আশঙ্কামুক্ত নন তিনি, এটি কিন্তু বারবারই বলছেন। এবং চিকিৎসকদের পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে তার জন্য দেশবাসী আসলে দোয়া করবেন, সবার কাছে দোয়া চেয়েছেন চিকিৎসকরাও। কারণ হচ্ছে ওনার যেই বুলেটটি ওনার মাথায় এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ যেহেতু বের হয়ে গেছে আর ভেতরে যেহেতু কিছুটা অংশ রয়ে গেছে, সেটি আবার অপারেশন করে বের করে ফেলার মতো সেই
পরিস্থিতি বা সেই ঝুঁকিও নিতে চাচ্ছেন আপাতত চিকিৎসকরা, যেটুকু এখন পর্যন্ত জানা গেছে। তবে পরিস্থিতি যেহেতু কিডনি সচল হওয়ার কারণে কিছুটা আশাবাদী, সেক্ষেত্রে পরবর্তীতে চিকিৎসকরা হয়তো সিদ্ধান্ত নেবেন যে ওনার ব্যাপারে আর কি সিদ্ধান্ত নেওয়া যায়। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুপুরের পরে আর কিছু জানানো হয়নি। জেবা। বিরাজ, ধন্যবাদ। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বিচারিক সেবাকে নাগরিক সেবা না ভেবে প্রশাসনিক দয়া ভাবলে ভবিষ্যতে বিচারিক সেবার বেসরকারীকরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দেশের সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে সমাপনী অভিভাষণে তিনি এসব কথা বলেন। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশ্যে বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। অসৎ বিচারপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পদলেহন বন্ধ করতে হবে। ব্যক্তিগত অসততার বিষয়ে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারকরা অসততার ঊর্ধ্বে উঠতে না পারলে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয়ের সার্থকতা নেই। বিচারকদের উপযোগী কর্মপরিবেশ নিশ্চিতে এখনও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শত বছর বাঁচার প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু ৮৫ মিলন মেলা হয়েছে নরসিংদীতে। জেলার একটি রিসোর্টে মিলিত হন বন্ধু ৮৫-র সদস্যরা। ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে একসঙ্গে পড়াশোনা করা এই বন্ধুরা দীর্ঘ সময় পেরিয়েও সম্পর্কের উষ্ণতা ধরে রেখেছেন। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, স্মৃতিচারণ, রকমারি খাবার আর দলবদ্ধ ছবি তোলা। পরিবার পরিজনের উপস্থিতিতে মিলনস্থলটি হয়ে ওঠে এক আনন্দঘন মিলন কেন্দ্র। কেউ ফিরলেন ছাত্র জীবনের কোলাহলে, কেউ ভাগ করে নিলেন জীবনের অর্জন ও না পাওয়ার গল্প। সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। গানের সুরে, নাচের তালে তালে মুখরিত হয়ে ওঠে মিলনস্থল। হৃদয়ের তারুণ্য যে অটুট, তারই প্রমাণ মিলেছে এই মিলন মেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু ৮৫-র সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সাভার পৌর পাকিজা ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় গিয়ে শেষ হয় মিছিল। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে খুলনায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচনে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে নির্বাচনের প্রস্তুতি, গণভোট ও পোস্টাল ভোটের কার্যক্রম, নির্বাচনী আচরণবিধি, ভোটারদের নিরাপত্তা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক আসম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী ফ্যাসিবাদ। চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বরণ স্থলে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সাদ্দাম হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের ফাঁসি এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শহরের ফৌজদারি চত্বর কৃষি বাজারের ব্যবসায়ীরা। বাজারের জমি নিয়ে বিরোধে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দেন বাজার কমিটির সভাপতি নূর ইসলাম।
পঞ্চগড়ে অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে সদর উপজেলার দারিকামারি ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের হাতে তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। বাগেরহাটের ফকিরহাটে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার পিলজঙ্গ এলাকায় জামিয়া ইসলামী ওবায়দিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সহ সভাপতি মনিরুল ইসলাম খান, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে ৩ দিনব্যাপী ত্রিবেণী শিল্প প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার রাড়িখাল ইউনিয়নের বালাসুর বিক্রমপুর জাদুঘর যদুনাথ রায়ের বাড়িতে এই শিল্প প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এই সেবা কার্যক্রম চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে কোয়েল বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নগরীর একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয় প্যানেলের প্রতীক হিসেবে খ চিহ্ন ব্যবহার করা হবে। মোট ৪৩ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ, আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা। এবারের জাতীয় নির্বাচন হবে উদার গণতান্ত্রিক দল ও স্বাধীনতা বিরোধী দলের মধ্যে, মির্জা ফখরুলের মন্তব্য। ভারতীয় হাই কমিশনারকে তলব, বাংলাদেশের নির্বাচন বানচালে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, জানিয়েছে মেডিকেল বোর্ড। গুলি করার পর সিলেটে পালিয়ে যায় সন্দেহভাজন আততায়ীরা, ফয়সালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।